আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলার সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রতিদিন ভর্তি হচ্ছেন 20 থেকে 30 জন ডেঙ্গু রোগী। সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধন কর্মসূচি শুরু করলেও অপ্রতুল বলছেন অনেকে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি আরও বাড়ানো উচিত বলছেন তারা। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা, আর হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার কি চিত্র দেখছেন জানাবেন। ফারহিনা, আপনি যে প্রশ্নগুলো করেছেন তার শেষ অংশ থেকে আগে বলি। যে চিত্রটি আপনি আসলে দেখাতে চেয়েছেন সেটি আমি টিভির দর্শকদের সরাসরি দেখাতে চাচ্ছি। এই হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিত্র। অর্থাৎ এখানে যে পরিমাণে বেড রয়েছে তার চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি, এবং মেঝেতে সিংহভাগ রোগী এখানে থাকছে, এবং এটি কিন্তু ডেঙ্গু কর্নারও এক ধরনের। কিন্তু এখানে যে মশারির ব্যবস্থা করবে কিংবা যেভাবে সচেতনভাবে থাকবে সেই সুযোগটি আসলে তারা করছে না। তার কারণ শয্যার চেয়ে রোগীর সংখ্যা অনেক অংশেই বেশি। একটু তথ্য জানাতে চাই, বরিশালে এ যাবৎকালে এখন পর্যন্ত 41 জনের মৃত্যুর সংবাদ আমাদের কাছে রয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে হিসাবে নির্ধারণ করা হয়েছে বরিশাল জেলার বরগুনাকে, বরিশাল বিভাগের বরগুনা জেলাকে। এই বরগুনা জেলার ইতিমধ্যে আমরা তথ্য নিয়েছিলাম, সেখানে কিন্তু সুপ্রিয় পানির অভাবেই কিন্তু, এবং বৃষ্টি অনাবৃষ্টি, এই যে মধ্যবর্তী সময় যে পানিগুলো তারা সংরক্ষণ করে রাখে, এই কারণে সেখানে লার্ভা তৈরি হয় ডেঙ্গুর, এবং সেখান থেকে সেই ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল সহ রাজধানী ঢাকায় কিন্তু প্রচুর রোগী যাচ্ছে, এবং যেমন শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে মৃত্যুর সংখ্যা বাড়ছে, তেমনি ঢাকায় কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম, যেটি আসলে আজকে আরটিভির দর্শকরা দেখছেন, যে বরিশালে যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কি করণীয় দরকার। তবে এখানে সর্বশেষ পরিস্থিতিটি একটু আপনাকে জানিয়ে রাখি, যে আমাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলে যাচ্ছেন যে রোগী কিন্তু হাসপাতালে আসছে একদম 11th আওয়ারে, অর্থাৎ সর্বশেষ সময়, যে সময় আসলে রোগীর সেই পরিমাণে চিকিৎসা দিবে, সেই চিকিৎসা তারা দিতে পারছে না। ফলে 24 ঘন্টার মধ্যেই কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়ছে, এবং মৃত্যুর মুখে তারা ঢলেও পড়ছে। আরেকটি তথ্য আমরা জানিয়ে রাখি, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের গোটা পরিস্থিতি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা জানাতে পারবো যে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের যে পরিচালক, তিনি আমাদেরকে বলেছেন ইতিমধ্যেই বরিশালে আইসিইউ এবং সিসিইউর যে অবস্থাটি, সেটি কিন্তু পরিবর্তন তারা করে যাচ্ছে, এবং এই কারণে তারা বলছে যে আসলে আমাদের জনবল তাদের সংকট রয়েছে, কিন্তু আইসিইউ এবং সিসিইউর বর্তমান অবস্থা কিন্তু খুবই ভালো। তারা বারবারই বলে যাচ্ছেন ডেঙ্গু পরিস্থিতি অবনতি হলে খুব দ্রুত সময়ের মধ্যে রোগীকে হাসপাতাল আসতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শেষ করবো তার আগে জানিয়ে রাখি, ইতিমধ্যে বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রায় 18,000 ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে, এবং এর মধ্যে কিন্তু 41 জনের মৃত্যু সংবাদ রয়েছে। ধীরে ধীরে আরো অবনতি হবে বলে এখানে চিকিৎসকরা বলে যাচ্ছেন, যেহেতু এখন পর্যন্ত সাধারণ মানুষ দরকার খুব দ্রুত সময় সচেতন হওয়া। ফারহিনা, এতটুকু ছিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 14 বছর প্রতীক্ষার পর চালু হলো খুলনার নতুন কারাগার। খুলনা জেনারেল নতুন কারাগারে 100 সাজাপ্রাপ্ত বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এরই মধ্যে কয়েকদিনের স্থানান্তর করা হয়েছে, পরে ধাপে ধাপে নেওয়া হবে আরও বন্দীদের। আধুনিক এই কারাগারে শাস্তির সঙ্গে থাকবে সংশোধনের সুযোগও। পুরনো কারাগারে মহানগরীর বন্দীরা ও নতুন কারাগারে থাকবে জেলার বন্দীরা। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য রয়েছে আলাদা ভবন, কিশোর ও কিশোরীদের জন্য আলাদা ব্যারাক, আর নারীদের জন্য হাসপাতাল, মোটিভেশন সেন্টার ও ওয়ার্কশেড। বন্দীদের চিকিৎসার জন্য রয়েছে 50 শয্যার হাসপাতাল। শিশু সন্তান সহ নারী বন্দীদের জন্য রয়েছে পৃথক ওয়ার্ড, যেখানে সাধারণ বন্দীদের প্রবেশাধিকার নেই। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, বন্দি স্থানান্তরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিনা এ নিয়ে বিস্তারিত জানাবেন।
হ্যাঁ, ফারহিনা যেমনটা বলছিলেন, আজ সকাল 11টা 10 মিনিটের দিকে খুলনা পুরাতন যে কারাগারটি রয়েছে সেই কারাগার থেকে খুলনা জেলা নতুন কারাগারে 3টি প্রিজন ভ্যানে মোট 100 জন কারাবন্দী এসেছেন এবং তাদেরকে পর্যায়ক্রমে 3টি গাড়ি থেকেই কিন্তু নামিয়ে নতুন কারাগারে প্রেরণ করা হয়েছে এবং শুরুতেই কিন্তু প্রতিটি যারা কারাবন্দী রয়েছেন তাদেরকে রজনীগন্ধা এবং গোলাপ ফুল দিয়ে কারা কর্তৃপক্ষ বরণ করে নিয়েছেন। আমি এখন যুক্ত হব খুলনা জেলা কারাগারের যে জেলার রয়েছেন মনির হুসাইন, তার সঙ্গে তার কাছে জিজ্ঞেস করব, আজ তো আপনারা 100 জন কারাবন্দী নিয়ে শুরু করলেন, আপনাদের আগামীতে বাকি কারাবন্দীদের আনার বিষয়ে কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। আমরা আজকে পুরাতন কারাগার থেকে 100 জনকে নতুন কারাগারে নিয়ে এসেছি। আসলে এই কারাগারটা তো নির্মাণ কাজ শুরু হয়েছে 2015 সাল থেকে। তো এখন নতুন কারাগারে বেশ কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সকল বন্দীকে এখন নিয়ে আসলে ওই সমস্যার সমাধান করাটা জটিল হয়ে যাবে। এজন্য আমরা 100 জনকে দিয়ে শুরু করেছি। যদি কোনো প্রবলেম দেখা দেয়, সমস্যা দেখা দেয়, আমরা সেটা সমাধান করব, তারপর পর্যায়ক্রমে অন্যান্য বন্দীদেরকে নিয়ে আসবো। হ্যাঁ ফারিনা, যেমনটা শুনছিলেন তারা কিন্তু পর্যায়ক্রমে খুলনার যে 9টি উপজেলা রয়েছে সেই 9 উপজেলার কারাবন্দীদেরকে এখানে স্থানান্তরিত করবেন বলে জানিয়েছেন। এখন আমি কথা বলবো খুলনা জেলা কারাগারের যে সুপার রয়েছে, সুপার নাসির উদ্দিন প্রধানের সাথে। তিনি জানাবেন যে তাদের এই নতুন কারাগার সম্পর্কে আগামীতে কি পরিকল্পনা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত দয়া এবং প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনার সহযোগিতা আমরা আজকে প্রাথমিকভাবে 100 জন সাজাপ্রাপ্ত বন্দীকে এই কারাগার পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তর করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং যারা সার্বিক সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখন আপাতত 100 জন নিয়ে এসেছি। আমাদের কিছু জনবলের কিছু ঘাটতি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। এটা আমাদের নিয়োগ চলতেছে আর ওই আমাদের কিছু প্রশিক্ষণে চলতেছে। ওইখান থেকে যখন আমরা কিছু পাবো আস্তে আস্তে নতুন কারাগার, এখানে নানান ধরনের চ্যালেঞ্জ আছে, মোকাবেলা করতে হবে। নতুন কারাগার তো এখন আমরা দেখবো আসলে কি কি সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব এবং এই কারাগার বন্দী স্থান অব্যাহত থাকবে। ফারিনা, যেমনটা শুনছিলেন নতুন কারাগারের যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটার সমাধান করে পর্যায়ক্রমে বাকি কারাবন্দীদের এই কারাগারে আনবেন। সেই সঙ্গে কিন্তু এখানে আপনি যেটা বলেছিলেন বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা রয়েছে মসজিদ, চিকিৎসা সেবা, যেখানে কিন্তু আধুনিক 100 বেডের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। সব মিলিয়ে খুলনার এই আধুনিক জেলা কারাগারটি খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। অনেকেই কিন্তু এই নিয়ে অনেক কথা বলেছেন। সেই 2011 সাল থেকে কিন্তু এর কার্যক্রম শুরু হয়েছে 2016 সাল। ধন্যবাদ আপনাকে। বরগুনার পাথরঘাটায় ছেলেদের জালে ধরা পড়ছে পর্যাপ্ত ইলিশ। এতে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বেরিয়ে চলেছে ইলিশের সরবরাহ। চলতি মৌসুমে বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে প্রধান মৌসুমে তেমন ইলিশ ধরা না পড়লেও হঠাৎ করে জেলেরা ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ঘাটে আসছেন। তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। প্রতি মণ 1 কেজি বা এর বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে 1,10,000 থেকে 15,000 টাকায়। 800 থেকে 900 গ্রামের ওজনের ইলিশ 80,000 এবং 500 থেকে 700 গ্রামের 50 থেকে 60,000 টাকায় বিক্রি হয়। এছাড়াও ঝাটকা ইলিশ বিক্রি হয় প্রতি মণ 20 থেকে 27,000 টাকা। হঠাৎ করে বিএফডিসি ঘাটে ইলিশ আসায় এ যেন হতাশার মধ্যেও আশার আলো দেখছেন ট্রলার মালিকরা। ইলিশ সরবরাহের বিষয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। আড়তে ইলিশের সরবরাহ কেমন দেখছেন, আর নিষেধাজ্ঞা শেষে মাছ শিকার করতে পেরে জেলেরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। গত 7 দিন হয়েছে ইলিশ সরকারকে 5 দিনের নিষেধাজ্ঞা সেটি কিন্তু দিয়েছে এবং এরপরে কিন্তু জেলেরা সাম্প্রতিক সময় নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু তেমনি মাছ শিকার করতে না পারলেও কিন্তু আজকে আমরা দেখেছি এবং গতকালকে দেখেছি একটি বটি কিন্তু পেয়েছিল গতকালকে প্রায় 175 মণ ইলিশ। আজকে এই কারণে ব্যাপক ইলিশ নিয়ে এসেছেন প্রায় 75 মণ ইলিশ, যা সাম্প্রতিক সময়ে ইলিশের ভরা মৌসুমও কিন্তু এত ইলিশ কিন্তু ঘাটে চলা করে। এখন আমরা দেখতে পেরেছি ঝাঁকে ঝাঁকে ইলিশ জেলেদের যারা ধরা পড়লেও কিন্তু দাম কিন্তু দেখুন আমরা দেখাতে যাই এখনো কিন্তু যে ঘাটে ইলিশ সরবরাহ এবং বাজারজাত করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে কিন্তু রপ্তানি করা হয় ইলিশ এবং ইলিশ কিন্তু তারা প্রস্তুতি করছে এবং
বলেছেন বিভিন্ন অঞ্চলে রপ্তানির জন্য যে এখান থেকে যে করণীয় সেগুলো কিন্তু তারা এবং গাড়ি করে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিচ্ছেন এবং পুলিশের দাম 1 লক্ষ থেকে 10 থেকে 15 হাজার টাকা। এর থেকে তো যে আবার যে 800 গ্রাম থেকে 900 গ্রাম থেকে যে রয়েছে তাকে কিন্তু 1000 টাকা বিক্রি হয়েছে। তাতে কিন্তু যে দাম কিন্তু সে আগের তুলনায় রয়েছে এবং মাছ বেশি হলেও কিন্তু যে তেমন হচ্ছে এবং এই বিষয়ে আমরা এখানকার জেলেদের সঙ্গে কথা বলেছি এবং পাইকারদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে সাম্প্রতিক সময় শতাধিক ট্রলার গেলেও 2-4টা ভুটে মাছ বোঝাই করে নিয়ে এসেছিল, কিন্তু যার ফলে ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের শ্রীনগরে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম রেজা নামে এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা 2টি দুর্ঘটনায় 7 গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 16 জন। শুক্রবার রাতে শ্রীনগর উপজেলার ধলেশ্বরী ব্রিজ 1 ও ধলেশ্বরী ব্রিজ 2 এর মধ্যবর্তী এলাকায় এবং ওমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ধলেশ্বরী টোল প্লাজার পাশে ঢাকামুখী লেনে 4 থেকে 5টি গাড়ি পরপর সংঘর্ষে জড়ায়। এর কিছুক্ষণ পরই এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ওমপাড়া এলাকায় একটি মোটরসাইকেল প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয়। এছাড়া চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ হেডকোয়ার্টারের অভ্যন্তরে পুলিশ সদস্যবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে 20 জন আহত হয়েছেন। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করবে তুরস্ক। আগামী সোমবার মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা মিডল ইস্ট আই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বৈঠকে মিশর, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত খুঁজছেন এবং সারা বিশ্বের চোখের সামনে পুনরায় গণহত্যা শুরু করতে চাইছেন বলে ক্ষোভ প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। যুক্তরাষ্ট্রের সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিলের দাবিতে রেজলিউশন পাশ হয়েছে। বৃহস্পতিবার রেজলিউশনটি সিনেটে ভোটের জন্য উত্থাপন করার পর 51 জন এমপি সেটির পক্ষে ভোট দেন। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল। এদিকে রেজলিউশনটি পাশের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে ভোট দিয়েছিলেন ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেট সদস্য। গত 2 এপ্রিল বিশ্বের 100টির বেশি দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। এমনকি অতিরিক্ত এই শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা বলে উল্লেখ করেন তিনি। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হারল বসুন্ধরা কিংস। কুয়েতের জাবের আল মোবারক আল হামাদ স্টেডিয়ামে এদিন কুয়েত স্পোর্টস ক্লাবের কাছে 2-0 গোলে হেরেছে মারিও গোমেজের শিষ্যরা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে কিংস। দ্বিতীয় মিনিটেই গোল করেন ইউসুফ আল সুলাইমান। গোল পরিশোধে আক্রমণ করলেও ব্যর্থ হয় কিংস। উল্টো প্রথমার্ধে যোগ করার সময় তাহা ইয়াসিন ব্যবধান করেন 2-0। বিরতির পর আর কোনো গোল না হলে টানা 3 ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশের ক্লাবটি। এর আগে ওসমানের ক্লাব আল সিব ও লেবাননের আল আনসারের কাছে হারে দলটি। ফলে গত বছরের মতো এবারও গ্রুপ পর্বের 3 ম্যাচই হারল কিংস। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।